জয় হিন্দ, নমস্কার। আমি অরিজিৎ, আপনাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। দেখো, আজকে আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে হিমালয় থেকে যে সমস্ত পরীক্ষায় কোশ্চেনগুলো আসে বা এসে থাকে সেই ধরনের কোশ্চেনের একটা পূর্ণ বিশ্লেষণ আমরা করব। এখানে তোমাদের সামনে 25টি কোশ্চেন থাকবে, যেগুলো তোমাদের কাজ হবে আমি করানোর সাথে সাথে তোমরা অ্যাটেম্প করবে এবং তার অ্যান্সার বা তোমরা কে কত স্কোর করলে সেখানে আমাকে জানাবে। এবার আশা করি আগের দিন তোমরা জিওগ্রাফির ক্লাসটা দেখেছো, আর আগেরটা, এবং দেখে তোমরা বুঝতে পেরেছো যে কি ধরনের কোশ্চেন বা কিরম ভাবে অ্যানালাইসিস করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা এইভাবেই পড়িয়ে থাকি। তো সে অনুযায়ী তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার এগুলো তোমরা ভালো করে নোট করে নেবে, যেগুলো তোমাদের কাছে এক্সট্রা ইনফরমেশন গুলো আসছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেনে। দেখো, বলছে হিমালয়ের পশ্চিম থেকে পূর্বের শৃঙ্গগুলির সঠিক ক্রম কোনটি? দেখো, পশ্চিম থেকে পূর্ব মানে এই পাশ থেকে এই দিকের। দেখো, পশ্চিমে আমরা জানি পশ্চিমে সবচেয়ে বাঁদিকে আছে হচ্ছে নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত, ঠিক আছে। আর পূর্বের সব থেকে পয়েন্ট হচ্ছে, এটাকে বলা হয় নামচা বারোয়া। নামচা বারোয়া। তাহলে হিমালয়ের সর্বোচ্চ পশ্চিমে যে পর্বতটা অবস্থিত তার নাম নাঙ্গা পর্বত। সব থেকে পূর্বে যেটা অবস্থিত সেটা হচ্ছে নামচা বারোয়া। এবার দেখো, আমরা জানি কাঞ্চনজঙ্ঘা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর ওয়েস্ট বেঙ্গল কোথাও এইখানে অবস্থিত। যদি কাঞ্চনজঙ্ঘা না হয়, অপশন এটা হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি মাকালু, ঠিক আছে। মাকালু, তোমার মাকালু হবে না। তাহলে আমার এটার অপশন হবে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ আমরা জানি যে নন্দা দেবী এই যে পাহাড়টি, এটি আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত, যার উচ্চতা আহ তোমার সম্ভবত 7,816 মিটার, ঠিক আছে। আচ্ছা, এটি ভারতের সেকেন্ড হাইয়েস্ট। আচ্ছা, তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হচ্ছে 85-86 মিটার, ঠিক আছে। এবার দেখো, কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্গ কখন হবে? কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্গ তখনই হবে যখন তোমার K2 বা গডউইন অস্টিন থাকবে না। যখন তোমার K2 থাকবে না, তখন তোমার সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ হবে, ঠিক আছে। আচ্ছা, ধবলগিরি, এই যে বাকি যেগুলো আছে এদের লেন্থটা আমি জেনে নিই। ধবলগিরি পাহাড়ের লেন্থ হচ্ছে তোমার 8,485 মিটার, ঠিক আছে। আর মাকালুর উচ্চতা হচ্ছে তোমার 8,167 মিটার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সবার আগে দেখলাম ভারতের হিমালয়ের সবচেয়ে পশ্চিমে অবস্থিত নাঙ্গা পর্বত, পূর্বে অবস্থিত নামচা বারোয়া। আচ্ছা, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হচ্ছে 85-86, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোন গিরিপথটি শ্রীনগর ও লেকে যুক্ত করেছে? দেখো, আমরা এটার অ্যান্সার জানি হবে জজিলা পাস, ঠিক আছে। শ্রীনগর এবং লেকে যুক্ত করেছে। তাহলে রোটাং পাস কোথায় অবস্থিত? রোটাং পাস আমাদের হিমাচল প্রদেশে অবস্থিত। আচ্ছা, নাথুলা আমাদের সিকিমে অবস্থিত, ঠিক আছে, সিকিমে। আর শিবকিলা আমাদের হিমাচল প্রদেশে অবস্থিত। তাহলে আমাদের এখন দেখার কাজ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আমাদের কটা ইম্পর্টেন্ট মাউন্টেন
সরি গিরিপথ আছে, সেগুলো আমরা দেখব। দেখো সবার আগে জম্মু কাশ্মীর থেকে যেটা আছে সেটা হচ্ছে জোজিলা, জোজিলা পাস, বানিহাল পাস, জোজিলা পাস, বানিহাল পাস, খারদুংলা পাস, খারদুংলা পাস, তারপর হচ্ছে তোমার কারাকোরাম, কারাকোরাম পাস, দেন হচ্ছে উমলিংলা পাস, উমলিংলা পাস ইত্যাদি। এই কটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো হিমাচল প্রদেশ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ মাউন্টেন পাস কি কি। হিমাচল প্রদেশের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রোটাং পাস, রোটাং। এই রোটাং পাস কেন? এটা মানালির থেকে লাহোল স্পিতি ভ্যালিকে আলাদা করে, ঠিক আছে। তারপর হচ্ছে শিবকিলা পাস, শিবকিলা পাস, তারপর হচ্ছে বারালাসলা পাস। এবার শিবকিলা পাস কেন ইম্পর্টেন্ট দেখো, শিবকিলা পাস হচ্ছে ইম্পর্টেন্ট কেন, কারণ এখান থেকে শতদ্রু নদী, এই শিবকিলা পাস থেকে শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখবো আমরা উত্তরাখণ্ড। এই পাশাপাশি তিনটে রাজ্যের আমরা দেখে নিই। দেখো উত্তরাখণ্ডের মাউন্টেন পাস গুলো কি কি। উত্তরাখণ্ডের মাউন্টেন পাস গুলো হচ্ছে নীতি পাস, মানা পাস, লিপুলেক, লিপুলেক। এই লিপুলেক দেখো, লিপুলেকে কি হয়, যখন আমাদের কৈলাস মানস সরোবরের যাত্রা থাকে না, কৈলাস মানস সরোবরের যাত্রা এই লিপুলেক থেকে চলে যায়, ঠিক আছে। আমরা ইম্পর্টেন্ট এখান থেকে দেখলাম। আর সিকিম থেকে তো আমরা দেখলাম নাথুলা, নাকুলা, ঠিক আছে, জেলেপলা ইত্যাদি হচ্ছে সিকিম। আচ্ছা লাগেহাত সিকিমও বলে দিই। সিকিম, সিকিম কি কি হবে, নাথুলা, নাকুলা, জেলেপলা ইত্যাদি পাস, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এটা দেখো কোশ্চেন কি বলছে, কারেওয়া কি, কারেওয়া প্রকৃতির সম্পর্কে নিচের কোনটি সঠিক। এটি একটি রোদীয় সঞ্চয়, ঝিলাম নদীর উপত্যকায় দেখা যায়, এটি জাফরান চাষের জন্য আদর্শ। দেখো সবার আগে বলি, এই ধরনের কোশ্চেনে তোমাকে একটা দুটো একটা এলিমিনেট করতে পারলেও তোমার অ্যান্সার চলে আসবে। কোনটা সঠিক দেখো, 1 নম্বর ভুল, এটি রোদীয় সঞ্চয় না, এটি হচ্ছে গ্লেসিয়াল ডিপোজিট, গ্লেসিয়াল ডিপোজিট। তাহলে এটা হবে না, তাহলে হ্রদ না হলে নদীও হবে না, তাহলে 1 আর 2 বাদ, শুধুমাত্র অপশন 3 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো কারেওয়া কি, যখন কারেওয়া হচ্ছে হিমবাহ, কারেওয়া হচ্ছে হিমবাহ সঞ্চালনের ফলে হিমবাহর থেকে গঠিত ভূমিরূপ, ঠিক আছে। যখন হিমবাহ চলে তখন কি হয়, তার নিচের থেকে যে একটা বড় সাইজের হিমবাহ চলছে, নিচের যে ভূমিক্ষয় হচ্ছে, আর সেই ভূমিক্ষয় যখন অন্য জায়গায় গিয়ে ভূমিরূপ গঠন করছে, সেই যে ভূমিরূপ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে কারেওয়া ফরমেশন বলা হয়, ঠিক আছে। এই কারেওয়া ফরমেশন জাফরান তথা স্যাফরন মানে হচ্ছে তোমার আমাদের যেটাকে আমরা কেশর বলি, এই কেশর চাষের জন্য খুব উপযোগী, ঠিক আছে। অপশন শুধুমাত্র 3 হবে কারেক্ট অ্যান্সার। বলছে দেখো হিমালয় ও শিবালিকের মধ্যবর্তী চ্যুতিকে কি বলা হয়। এটা একদম কনসেপচুয়াল কোশ্চেন, এটাকে বলা হয় মেন বাউন্ডারি থ্রাস্ট, ঠিক আছে। হিমালয় এবং শিবালিকের মধ্যবর্তী চ্যুতিকে বলা হয় মেন বাউন্ডারি থ্রাস্ট। আচ্ছা হিমালয়ান ফ্রন্টাল ফল্ট কি। দেখো আমরা জানি হিমালয় পর্বত দুটো পাতের ফলে মিলনের ফলে তৈরি হয়েছে, একটা হচ্ছে ইউরেশিয়া প্লেট, আর একটা হচ্ছে গোন্ডওয়ানা প্লেট, ঠিক আছে। এই গোন্ডওয়ানা প্লেট এবং ইউরেশিয়া প্লেট এর মাঝখানে ছিল টেথিস সাগর, টেথিস সাগর।
এই যে দুটো গোন্ডওয়ানা, একটা গোন্ডওয়ানা প্লেট আর একটা ইউরেশিয়া প্লেট যেই অঞ্চলে মিলিত হচ্ছে, এই অঞ্চলে যে ফল্টটা দেখা যায়, গ্যাপটা দেখা যায়, তাকে বলা হয় হিমালয় ফ্রন্টিয়াল ফল্ট। ঠিক আছে, তাহলে হিমালয় কোন কোন পাতের ফলে তৈরি হচ্ছে? একটা হচ্ছে ইউরেশিয়া প্লেট, আর একটা হচ্ছে গোন্ডওয়ানা প্লেট, আর এই দুটোর মাঝখানে ছিল টেথিস সাগর। ঠিক আছে, যেহেতু টেথিস সাগর ছিল, তাই হিমালয়তে পাললিক শিলা দেখা যায়, পাললিক শিলা দেখা যায়। ঠিক আছে, পাললিক শিলা দেখা যায় হিমালয়। 5 নম্বর কোশ্চেন দেখো, অরুণাচল হিমালয়ের সম্পর্কে বিবেচনা করুন। বলছে এখানের পর্বত শ্রেণীগুলো দক্ষিণ থেকে উত্তরের দিকে বিস্তৃত। আচ্ছা, এখানে মিশমি, ডাফলা এবং আবর পাহাড় অবস্থিত, এটা তো ঠিক। ব্রহ্মপুত্র নদ এখানে দিহং নামে পরিচিত, একদম ঠিক। তার মানে দেখো এইখানে 2 আর 3 তো ঠিক হচ্ছে, 3 নম্বরটা কি হবে? 3 নম্বরেরটাও ঠিক, কারণ অরুণাচল প্রদেশে এরকম ভাবে অবস্থিত ডাফলা, মিরি, আবর, মিশমি, নিশি, এরকম 5খানা পাহাড় উত্তর থেকে দক্ষিণের দিকে অবস্থিত। ডাফলা, মিরি, আবর, মিশমি, নিশি, এই 5টা পাহাড় অবস্থিত। ঠিক আছে, কি কি বললাম? পাহাড়গুলোর নাম হচ্ছে ডাফলা, মিহির, আবর, মিশমি, আর হচ্ছে নিশি। এই 5খানা পাহাড় পরপর অবস্থিত। তাহলে এটার অ্যান্সার হবে কারেক্ট। ঠিক আছে, এবার এই যে দেখো ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্র নদ কি হয়? ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশ থেকেই ভারতে প্রবেশ করে। ঠিক আছে, অরুণাচল প্রদেশের কোন জায়গা থেকে? অরুণাচল প্রদেশের নামচা বারোয়া থেকে, নামচা বারোয়া। এই নামচা বারোয়াতে ব্রহ্মপুত্র নদের সিনট্যাক্সিয়াল ব্যান্ডিং দেখা যায়, সিনট্যাক্সিয়াল ব্যান্ডিং। ঠিক আছে, এই নদীতে দেখা যায় সিনট্যাক্সিয়াল ব্যান্ডিং। দেখো সিনট্যাক্সিয়াল ব্যান্ডিং কি? ধরো ব্রহ্মপুত্র এই কৈলাস থেকে, এখান থেকে উৎপন্ন হয়ে আসছে, সিঙ্গি খাম্বান থেকে, চায়না থেকে, তিব্বত থেকে, এইখানে হচ্ছে তোমার এই যে পাহাড়টা আছে, পাহাড়টা পর্বতটা আছে নামচা বারোয়া, এই পাহাড়টাকে ঘিরে এরকম পুরো ইউটার্ন নিয়ে অরুণাচল প্রদেশ থেকে আসাম হয়ে বাংলাদেশে চলে যায়। ঠিক আছে, এই যে ব্যান্ডিংটা দেখতে পাচ্ছ, এই ব্যান্ডিংটাকেই বলা হয় সিনট্যাক্সিয়াল ব্যান্ডিং। ঠিক আছে, চলো নেক্সট। বলছে নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো দেখো একদম ওয়ান লাইনার টাইপের কোশ্চেন। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ব্লু মাউন্ট সারাইমুতি। ঠিক আছে, তাহলে এই যে বাকিগুলো এগুলো কি? দেখো ব্লু মাউন্টেন, এটি মিজোরামে অবস্থিত। ঠিক আছে, মিজোরামের টু বি প্রিসাইজ লুসাই পাহাড়, লুসাই হিলসের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, আচ্ছা জ্যাফপো, এই পাহাড়টা কোথায় দেখা যায়? এটি দেখা যায় তোমার নাগাল্যান্ডে। ঠিক আছে, এটি নাগাল্যান্ডের সেকেন্ড হাইয়েস্ট পিক, সেকেন্ড হাইয়েস্ট পিক, মানে এটি নাগাল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, এবার আসি আমরা দোদা-বেতা। তো ভাই এটা দোদা-বেতা সবাই জানি, এই দোদা-বেতা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ু। এটি তামিলনাড়ু বা ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, এটি ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা, যে পর্বত শ্রেণী আছে, তার সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 2695 মিটার। হলো, তাহলে আই হোপ এগুলো ক্লিয়ার হলো। নাগার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট সারাইবতী, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে জ্যাপো, তামিলনাড়ু বা ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। আচ্ছা, ব্লু মাউন্টেন মিজোরামে অবস্থিত, লুসাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেন তোমাদের জন্য হচ্ছে পূর্বঘাটের হাইয়েস্ট পিক কোনটা হবে? পূর্বঘাটের হাইয়েস্ট পিক কোনটা হবে, এটা তোমরা এটা কমেন্টে জানাবে। ঠিক আছে,
পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। দেখো নেক্সট হচ্ছে 7 নম্বর কোশ্চেন, বলছে পীর পাঞ্জাল পর্বত শ্রেণীর হিমালয়ের কোন অঞ্চলের অন্তর্গত? দেখো আমরা জানি যে এই হিমালয়া পশ্চিম থেকে পূর্বর দিকে বিস্তৃতি, এর দৈর্ঘ্য তোমার টোটাল 2500 কিলোমিটার, ঠিক আছে, এর দৈর্ঘ্য 2500 কিলোমিটার। এই হিমালয়ের উৎপত্তির পূর্বে এখানে জানি আমরা পামির মালভূমি আছে, আর এইখানে অবস্থিত হচ্ছে আমাদের ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয় অবস্থিত। এখানে হিমালয় হচ্ছে আমাদের 3টে প্যারালাল পর্বতশ্রেণী অবস্থিত, ঠিক আছে। এই 3টে প্যারালাল পর্বতশ্রেণী কি? এটাকে বলা হয় হিমাদ্রি, এটাকে বলা হয় হিমাচল, আর এটাকে বলা হয় শিবালিক। তাহলে হিমালয় পর্বত শ্রেণীর মধ্যে 3টে শ্রেণী দেখা যায়, কি কি? হিমাদ্রি, হিমাচল আর শিবালিক। দেখো হিমাদ্রি হচ্ছে আমাদের সব থেকে উঁচু পর্বত শ্রেণীর মালা, ঠিক আছে, এর অ্যাভারেজ উচ্চতা হচ্ছে 6000 মিটার। হিমাচল, এই হিমাচলের অ্যাভারেজ উচ্চতা হচ্ছে 4500 মিটার, আর শিবালিকের অ্যাভারেজ উচ্চতা হচ্ছে 1000 মিটার, ঠিক আছে। এই হিমাদ্রি হিমালয়ের মধ্যেই আমাদের যত উচ্চতম শৃঙ্গ দেখতে পাচ্ছ, কাঞ্চনজঙ্ঘা হোক, মাউন্ট এভারেস্ট হোক, নন্দা দেবী হোক, XYZ হোক, যা যত রকমের পাহাড় হয় সেগুলো হিমাদ্রি হিমালয় দেখা যায়, ঠিক আছে। আর হিমাচল হিমালয় কোনগুলো? হিমাচল হিমালয় হচ্ছে যেগুলোতে আমরা ঘুরতে যাই, মানে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের কিছু অংশ, জম্মু কাশ্মীরের কিছু অংশ, এই অঞ্চলগুলো হচ্ছে হিমাচলে থাকে, ঠিক আছে। তাহলে এই পীর পাঞ্জাল হচ্ছে হিমাচল হিমালয় পার্ট, ঠিক আছে। পীর পাঞ্জাল হচ্ছে হিমাচল হিমালয়ের পার্ট। এইবার এই হিমাচল হিমালয় বা লেসার হিমালয়, এটি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। যেমন পীর পাঞ্জাল, এর একটা নাম হচ্ছে পীর পাঞ্জাল, যেটা তোমার জম্মু এবং কাশ্মীর অঞ্চলে পরিচিত। আরেকটা নাম হচ্ছে ধৌলাধর, ধৌলাধর নামে হিমাচল প্রদেশে পরিচিত। আরেকটা নাম হচ্ছে নাগটিব্বা, এই নাগটিব্বা নামে উত্তরাখণ্ডে পরিচিত। আর আরেকটা নাম হচ্ছে মহাভারত রেঞ্জ, মহাভারত রেঞ্জ, এই মহাভারত রেঞ্জ নামে নেপালে পরিচিত, ঠিক আছে। এবার আসি ট্রান্স হিমালয়। দেখো ট্রান্স হিমালয় কি বললাম? ট্রান্স হিমালয় হচ্ছে হিমালয়ের থেকেও আদি। এই ট্রান্স হিমালয়ের মধ্যে 3টে পর্বত শ্রেণী দেখা যায়। কি কি ভাবে মনে রাখবো? দেখো ট্রান্স হিমালয় হচ্ছে এই যে বললাম যে হিমালয়ের উপরে, ঠিক আছে। এই ট্রান্স হিমালয়ের মধ্যে 3টে পর্বত শ্রেণী দেখা যায়, তাকে আমরা এই অর্ডারে মনে রাখবো, কে, এল, জেড। কে মানে হচ্ছে কারাকোরাম, এল ফর হচ্ছে লাদাখ, আর জেড ফর হচ্ছে জাসকার। এই 3টে রেঞ্জ, এটা কিন্তু তোমার উত্তর থেকে দক্ষিণে সাজানো। মানে সবার আগে দেখো, আমি যদি এখানে আঁকি, সবার আগে এখানে থাকবে কারাকোরাম, তারপর থাকবে লাদাখ, আর তারপর থাকবে জাসকার। আর এই জাসকার রেঞ্জেই হচ্ছে মাউন্ট কৈলাস অবস্থিত, ঠিক আছে। আর লাদাখ হচ্ছে আমাদের হাইয়েস্ট ব্যাটেল গ্রাউন্ড, ঠিক আছে। যাক, এটাতে এইটুকু ইনফরমেশন যথেষ্ট। নেক্সট কোশ্চেন দেখো, কৈলাস পর্বত শ্রেণী কোন অংশের অন্তর্গত? এইমাত্র দেখলাম কৈলাস কিসের পার্ট? ট্রান্স হিমালয়ের পার্ট। আচ্ছা, ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? সিয়াচেন অবস্থিত কারাকোরামে। এটা হচ্ছে আমাদের ভারতের হাইয়েস্ট ব্যাটেল গ্রাউন্ড সিয়াচেন, ঠিক আছে। আচ্ছা, ভারতের হিমবাহ গুলো কি কি আছে? ভারতের হিমবাহ বা ভারতের গ্লেশিয়ার গুলো কি কি আছে?
একটা হচ্ছে সিয়াচেন, একটা হচ্ছে বাইফো, এটা হচ্ছে বালটোরো, একটা হচ্ছে হিসপার। তাহলে এই যে নামগুলো দেখছো সিয়াচেন, বাইফো, বালটোরো, হিসপার, এইগুলো হচ্ছে ভারতের যে বিভিন্ন গ্লেশিয়ার তার নাম। আর এগুলো সবকটাই ট্রান্স হিমালয়ের পার্ট, ঠিক আছে? হিমাচল বা হিমালয়ের কোনো পার্ট না, ট্রান্স হিমালয়ের পার্ট। দেখো বলছে হিমালয়ের উচ্চতা বৃদ্ধির কারণ কি? বায়ুর ক্ষয়কার্য হবে না, আগ্নেয়গিরি অনুৎপাত হবে না, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হ্রাস হবে না, তাহলে কি হবে? ইউরেশীয় এবং ভারতীয় পাতের নিরন্তর সংঘর্ষ। দেখো আমরা যদি হিমাচলকে দেখি, হিমাচল হচ্ছে আমাদের নবীন ভঙ্গিল পর্বত, ঠিক আছে? নবীন ভঙ্গিল পর্বত, মানে এই পাহাড়টা তৈরি হয়েছে, এই পর্বত শ্রেণীটা তৈরি হয়েছে মাত্র 8 কোটি বছর আগে। জিওগ্রাফিতে 8 কোটি 10 কোটি কোনো গুরুত্বই নেই, ঠিক আছে? এর জন্য একে নবীন ভঙ্গিল পর্বতমালা বলা হয়, কারণ এটি এখনো বাড়ছে, প্রতি সেন্টিমিটার বা প্রতি বছরে এর উচ্চতা কিছু কিছু বাড়ছে। যেমন সবচেয়ে এক্সাম্পল হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 88-48 মিটার, ঠিক আছে? কিন্তু প্রতি বছর এর উচ্চতা 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তার কারণ কি? এই পাতগুলো তো এখনো চলছে, সেটেল হয়ে যায়নি। তবে দেখো নিচের কোন নদীটি হিমালয়ের চেয়েও প্রাচীন? দেখো যমুনা হবে না, গঙ্গা হবে না, ঝিলাম হবে না, হবে কোনটা? সিন্ধু নদী। কারণ আমরা জানি সিন্ধু নদী কোথা দিয়ে আসছে? কৈলাসের মানস সরোবরের পাশ থেকে আসে। তাহলে কৈলাস যেহেতু তোমার ট্রান্স হিমালয়ের পার্ট, তাহলে এই যে সিন্ধু নদীটা উৎপন্ন হচ্ছে সেটাও তোমার ট্রান্স হিমালয়ের অঞ্চল থেকে উৎপন্ন হচ্ছে, যা কিনা হিমালয়ের থেকেও বেশি প্রাচীন। আই হোপ ক্লিয়ার। চলো তারপরে 12 দাগ বলছে মালওয়া সমভূমি বা ও হিমালয়ের মধ্যবর্তী উত্তর ভারতের সমভূমিকে কি বলা হয়? দেখো এই যে উত্তর ভারতের যে সমভূমি, এটাকে পাঞ্জাব তো বলবে না, কি বলবে? সিন্ধু গাঙ্গেয় উপত্যকা, ঠিক আছে? ইন্ডাস গাঙ্গে কি বলে, এই জায়গায় এক্সাক্ট নামটা আমি ভুলে যাচ্ছি। ইন্ডো গ্যাঙ্গাইটিক প্লেন বলা হয়, ইন্ডো গ্যাঙ্গাইটিক প্লেন বলে এটাকে টোটাল। ইন্ডো গ্যাঙ্গাইটিক মানে কি? পাঞ্জাব সবকিছু নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ ফঙ্গ এই অবধি যে অঞ্চলটা আসছে সেটা হচ্ছে সিন্ধু গাঙ্গেয় সমভূমির মধ্যে পড়ে, ঠিক আছে? আর এটা সব থেকে বেশি ফার্টাইল, এই অঞ্চলটা সব থেকে বেশি উর্বর। আচ্ছা 13 নম্বর কোশ্চেন হচ্ছে দুন এবং ডুয়ার্সের সম্পর্কে কোনটি সত্য? বলছে দুন দেখা যায় পশ্চিমে, ডুয়ার্স দেখা যায় পূর্বে। দুন দেখা যায় পূর্বে, ডুয়ার্স দেখা যায় পশ্চিমে। যখন দেখবে স্টেটমেন্ট একটা সেম স্টেটমেন্ট, শুধু লেখা আলাদা হয়ে যাচ্ছে, মানে এটা এটার ঘাড়ে ওটা এটার ঘাড়ে, তো অ্যান্সার শুধু এই দুটোর মধ্যে একটা হতে পারে। এটার অ্যান্সার হবে অপশন এ। দেখো দুন কোথায় দেখা যায়? এটা হচ্ছে আমাদের হিমাদ্রি হিমালয়, তারপরটা হচ্ছে হিমাচল হিমালয়, তারপরে হচ্ছে আমাদের শিবালিক হিমালয়। এবার কি হচ্ছে দেখো, দুটো পাতের সংঘর্ষের ফলে, ধরো এই পাতটা তৈরি হয়েছিল 8 কোটি বছর আগে, তারপরে এই অঞ্চলটা তৈরি হচ্ছে ধরো 6 কোটি বছর আগে, এটা তৈরি হচ্ছে ধরো 4 কোটি বছর আগে, ধরে নিচ্ছি। এবার এই যে 2 কোটি বছরে হিমালয় থেকে বিভিন্ন নদী উৎপন্ন হয়ে নিচের দিকে আসছে। আচ্ছা যখন নদী উৎপন্ন হয়ে নিচের দিকে আসবে, তখন তারা সাথে করে পলি বালি ইত্যাদি নিয়ে আসবে, সঞ্চয় কার্য করা শুরু করবে। তাহলে এইটা যখন এখান থেকে নদী এসে সঞ্চয় কার্য করছিল, আবার 2 কোটি বছর বাদে একটা ঠেলা দিল, এই জমিটা উপরের দিকে আবার উঠে গেল। তার ফলে এইখানের যে ভূমিগুলো ছিল সেই ভূমিগুলো দিয়ে একটা উপত্যকা তৈরি হলো না, সমান উপত্যকা। এই সমান উপত্যকাকেই বলা হয় দুন। তাহলে ফার্স্ট অফ অল দুন দেখা যায় লেসার হিমালয় অ্যান্ড শিবালিকের মধ্যে।
লেসার হিমালয় আর শিবালিকের মধ্যে দুন দেখা যায়। আচ্ছা, এটাই পরবর্তীতে যখন পূর্ব দিকে চলে যায় এটাই হয়ে যায় ডুয়ার্স। যেমন আমাদের পশ্চিমবঙ্গে আছে ডুয়ার্স আছে, ঠিক আছে। চলো, এটা ক্লিয়ার। তাহলে দুন কোথায় দেখা যাবে? নিম্ন হিমালয় এবং শিবালিকের মধ্যে দেখা যাবে আমাদের দুন। নিচের কোন পর্বতটি লাদাখ ও তিব্বতের সীমানায় অবস্থিত? দেখো, এটা অ্যান্সার হবে কৈলাস, লাদাখ আর তিব্বতের সীমানায়। হিমালয়ের সব থেকে দীর্ঘতম শ্রেণী কোনটা হবে? দেখো, জাসকার, মহাভারত রেঞ্জ, ধওলাধর, পীর পাঞ্জাল। তাহলে অ্যান্সার হবে পীর পাঞ্জাল। আমরা জানি পীর পাঞ্জাল কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। ধৌলাধর কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। মহাভারত কোথায় অবস্থিত? নেপালে। আর জাসকার হচ্ছে ট্রান্স হিমালয়ের পার্ট। 16 নাম্বার বলছে কুমায়ুন হিমালয়ের প্রধান হ্রদগুলি যেমন নৈনিতাল, সাততাল কোন শিলা দ্বারা গঠিত? দেখো, কুমায়ুন মানে কুমায়ুন হিমালয় কোন জায়গাটা আমাদের সেটা আগে বুঝতে হবে। কুমায়ুন হিমালয় মানে হচ্ছে উত্তরাখণ্ডের যে অঞ্চলে যে হিমালয়টা দেখা যায় এটাকে বলা হয় কুমায়ুন হিমালয়। আর আমি তোমাদের কি বললাম যে আমাদের যেহেতু হিমালয়ের এখানে ছিল ইউরেশিয়ান প্লেট, আর এখানে হচ্ছে গোন্ডওয়ানা প্লেট, আর মাঝখানে ছিল টেথিস সাগর। এই যেহেতু আমরা কি জানি সামুদ্রিক যে প্লেটগুলো হয় সেগুলো পাললিক শিলা দ্বারা রূপান্তরিত, ব্যাসল্ট আর পাললিক শিলা থাকে। এটাই যখন উপরের দিকে যাবে তো এই শিলাটাই পাহাড় হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে কি? পাললিক শিলা। ঠিক আছে, মার্বেল আর পাললিক শিলা। কারণ কি? দেখো, এই যে তোমাদের তাহলে আমাদের মেটামরফিজম বোঝাতে হবে যে পাহাড়ের আমাদের কাছে মেনলি কন্টিনেন্টাল যে শিলাগুলো এটা দু ধরনের হয়, একটা মহাদেশীয় শিলা আর একটা হচ্ছে মহাসাগরীয় পাত। ঠিক আছে, তাহলে আমাদের যে মহাসাগরীয় পাত সেগুলো হচ্ছে ব্যাসল্ট দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আর আর যে আমাদের মহাদেশীয় প্লেট সেগুলো হচ্ছে গ্রানাইট দিয়ে তৈরি হয়, গ্রানাটিক রক দিয়ে তৈরি। তো এইবার দেখো, এই যে টেথিস সাগর ছিল, সাগর মানে বুঝতে পারলাম কি শিলা থাকবে? ব্যাসল্টিক শিলা। মানে ব্যাসল্ট কার রূপান্তরিত? পাললিক। সেজন্য অ্যান্সার হবে অপশন বি। বলছে সিকিম হিমালয়ের প্রধান নদী কোনটি? সিকিম হিমালয়ের প্রধান নদী হচ্ছে তিস্তা। ঠিক আছে, আর এই যে সমস্ত নদীগুলো এগুলো আমাদের ব্রহ্মপুত্রের উপনদী, ব্রহ্মপুত্রের উপনদী। পরে আমরা যখন নদী নিয়ে পড়বো তখন নদীর টপিক পড়বো তখন আমরা নদী এইগুলো দেখবো। বলছে দেখো, নিচের কোনটি হিমালয়ের প্রধান গিরিপথ নয়? তো একটু আগেই আমরা গিরিপথ গুলো দেখলাম যে বানিহাল আমাদের হচ্ছে জম্মু কাশ্মীর, জেলেপলা এটা আমাদের সিকিম, আচ্ছা এটা হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ, এটা আমাদের অরুণাচল প্রদেশ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পালঘাট। দেখো, এই যে পালঘাট, পালঘাট, ভোরঘাট, থালঘাট, এখানে আমাদের পশ্চিম ঘাটে, আমাদের ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাটে, ওয়েস্টার্ন ঘাটে আমাদের তিনটে গিরিপথ আছে। কি কি হচ্ছে? একটা হচ্ছে পালঘাট, একটা হচ্ছে থালঘাট, আর একটা হচ্ছে ভোরঘাট। দেখো, থালঘাট কোথায়? থালঘাট হচ্ছে মুম্বাই, এক সেকেন্ড লিখে নি, মুম্বাই টু নাসিক কানেক্ট করে। ভোরঘাট কাকে কানেক্ট করে? ভোরঘাট হচ্ছে নাসিক টু পুনে। তোমাদেরকে অ্যান্সার করতে হবে যে পালঘাট কাকে কাকে কানেক্ট করে, এটা তোমরা কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, দুটো কোশ্চেন আছে কমেন্টে, এটা তোমরা জানাবে যে পালঘাট কাকে কাকে কানেক্ট করে। ঠিক আছে,
আচ্ছা, এছাড়া আমরা দেখব অরুণাচল। অরুণাচলের গিরিপথগুলো আমরা দেখব। দেখো অরুণাচলের গিরিপথগুলো কি হচ্ছে, অরুণাচলের গিরিপথগুলো হচ্ছে বুমলা। অরুণাচলের গিরিপথগুলো হচ্ছে বুমলা, বুমডিলা, বানান গেছে ভুলে, বুমডিলা, তারপর হচ্ছে দিফু পাস। ঠিক আছে, এই তিনটে মনে রাখো, মেন হচ্ছে এইগুলো তিনটে, বুমলা, বুমডিলা, দিফু পাস, আরো একটা আছে ইয়াংয়াক, ইয়াংয়াক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে হিমালয়ের উত্তরে গাছপালা কম হওয়ার কারণ কি? দেখো খুব খাড়া ঢাল হওয়া, মাটির অভাব, অত্যাধিক বৃষ্টি। দেখো এটাই বলছে অত্যাধিক বৃষ্টি, আর এদিকে বলছে বৃষ্টির ছায়া অঞ্চল, মানে এই স্টেটমেন্টটা পজিটিভ আর এই স্টেটমেন্টটা নেগেটিভ। তো সাধারণত এই ধরনের কোশ্চেন গুলোতে যখন যেখানে দেখবে যে একটা স্টেটমেন্ট পজিটিভ আছে আর একটা স্টেটমেন্ট নেগেটিভ আছে, তাহলে 90% চান্স এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এবার দেখো বৃষ্টিপাত যদি অতিরিক্ত হয় তাহলে গাছপালা বেশি হবে, তার অ্যান্সার কি হবে? অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় হিমালয়ের অংশ কিনা। দেখো আবার সেম স্টেটমেন্ট, একটাই বলছে হ্যাঁ, একটাই বলছে না, তাহলে কি হবে? অপশন হবে না, এগুলো হিমালয়ের অংশ নয়। দেখো এটা যদি আমাদের ভারত হয়, ঠিক আছে, গারো খাসি জয়ন্তিয়া এগুলো মেঘালয়ে অবস্থিত, মেঘালয়, ভারতের মেঘালয়। ধরো এইখানে ভারতের মেঘালয় আছে, এই মেঘালয়ের মধ্যে এই তিনটে পাহাড় থাকে, গারো, খাসি আর জয়ন্তী, এই তিনটে পাহাড় পরপর থাকে। ঠিক আছে, এবার এই পাহাড়গুলো কি হয়, এখানে আমাদের ভারতের দক্ষিণাত্যের মালভূমি আছে, এই যে দক্ষিণাত্যের মালভূমি, এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, আমি সেই ভাগে এখন যাচ্ছি না। মেওয়ার প্লাটু, মালবার প্লাটু, বুন্দেলখন্ড, বাগেলখন্ড, এইগুলো প্লাটু আছে, অনেকগুলো ভাগ আছে, আমি সের ভিতরে যাচ্ছি। কিন্তু এই যে দক্ষিণাত্যের মালভূমি, এইখানে মালদাতে এসে একটা গ্যাপ দেখা যায়, এখানে এই যে গ্যাপ দেখা যায় একে বলা হয় মালদা ফল্ট। এই মালদা ফল্টে এসে দক্ষিণাত্যের মালভূমি গায়েব হয়ে যায়, আবার গিয়ে কোথায় ওঠে? আবার গিয়ে মণিপুরে গিয়ে ওঠে। ঠিক আছে, সরি মিজোরাম, মেঘালয় গিয়ে ওঠে, মেঘালয়, মণিপুর বলছি। সেখানে কি দেখা যায়? দেখা যাচ্ছে এই যে গারো, খাসি, জয়ন্তী, এই তিনটে পাহাড় আমাদের দেখা যায়। ঠিক আছে, এই যে খাসি পাহাড়, খাসি পাহাড়ের ওপরেই তোমরা জানো এখানে মৌসিনরাম অবস্থিত, কারণ এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। তারপরে দেখো আরাবল্লী, আরাবল্লী এটা হচ্ছে ওল্ড রেসিডুয়াল মাউন্টেন, ওল্ড রেসিডুয়াল মাউন্টেন মানে কি? পুরাতন ভগ্নাবশেষ পর্বত। মানে একটা সময় আরাবল্লীর পাহাড় হিমালয়ের থেকেও বেশি উঁচু ছিল। ঠিক আছে, এই হিমালয়ের থেকেও বেশি উঁচু পাহাড় তাহলে কি করে 2000 মিটার হয়ে গেছে এখন মাত্র 1500 2000? দেখো ক্ষয় কার্যের ফলে, কিরকম ক্ষয়, বৃষ্টিপাত, বায়ুজনিত বিভিন্ন ক্ষয়কার্যের ফলে আরাবল্লী মাউন্টেন এখন ভগ্নাবশেষ মাউন্টেনে পরিণত হয়েছে। তোমাদের এখান থেকে একটা হোমওয়ার্ক থাকবে, আবার তোমাদের কমেন্টে জানাতে হবে, তাহলে আরাবল্লী হাইয়েস্ট পিক কি হবে? হাইয়েস্ট পিক কি হবে তোমাদেরকে এটা কমেন্ট করতে হবে। আচ্ছা, বুগিয়াল বলতে কি বোঝো? দেখো বুগিয়াল হচ্ছে হিমালয়ের পাদদেশের বনভূমি, উত্তরাখণ্ড হিমাচলে পার্বত্য অঞ্চলের তৃণভূমি, লাদাখের মরুভূমি, এক ধরনের তুষারপাত। তো দেখো এটা অনেকবার এসছে পরীক্ষায়, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। বুগিয়াল হচ্ছে পার্বত্য অঞ্চলের তৃণভূমি, এটা দু জায়গায় দেখা যায়, একটা তো উত্তরাখণ্ডে দেখা যায়, আর একটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাটে দেখা যায়। ঠিক আছে,
22 নাম্বার দেখো বলছে রোটাং পাস কোন দুটি উপত্যকাকে যুক্ত করে? এইমাত্র বললাম রোটাং পাস আমাদের কুল্লু এবং লাহোল স্পিতি ভ্যালিকে যুক্ত করে। হলো, আমরা অলমোস্ট চলে এসেছি। হিমালয়ের কোন অংশ বরফের রেখার উচ্চতায় অবস্থিত? কোশ্চেন বলছে পশ্চিম হিমালয়, অপশন বি পূর্ব হিমালয়, অপশন সি উভয় সমান, অপশন ডি মধ্য হিমালয়। তো দেখো এটা হবে আমাদের বরফ স্নো লাইনের উচ্চতায় অবস্থিত, এটা হচ্ছে আমাদের পূর্ব হিমালয়। ঠিক আছে, নেক্সট, সিন্ধু নদ হিমালয়ের কোন গিরিখাত থেকে ভারতে প্রবেশ করে? দেখো শিবকিলা থেকে আমরা দেখলাম সুতুদ্রি বা সতলুজ, সতলুজ যার পুরাতন নাম ছিল কি সুতুদ্রি, সুতুদ্রি নাম ছিল। তাহলে দিহাং হবে না, কারণ দিহাং কোথায়? দিহাং হচ্ছে অরুণাচল প্রদেশ। নাথুলা এ তো হবেই না। নাথুলা, নাকুলা, জেলেপলা এগুলো কোথায় অবস্থিত? সিকিম। সিন্ধু নদী সিকিমে গেছে কোনোদিনও ঘুরতে? যায়নি, মামাবাড়িও না ওদিকে। তাহলে অ্যান্সার কি হবে? বুঞ্জিগিরি খাত। দেখো এটা আমি জানতাম না বা তোমরা হয়তো নাও জানতে পারতে, কিন্তু আমরা অপশন এলিমিনেট করে দিলাম। ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ নন্দা দেবী কোন রাজ্যে অবস্থিত? দেখো এটা অলরেডি অ্যান্সার করা হয়ে গেছে, নন্দা দেবী উত্তরাখণ্ডে অবস্থিত। এটা উত্তরাখণ্ডে কুমায়ুন হিমালয় নামে পরিচিত, কুমায়ুন হিমালয় নামে পরিচিত। ঠিক আছে, তো দেখো এটা বোঝা গেল। এবার তোমরা কমেন্ট করো তোমাদের 25টার মধ্যে কটা সঠিক হয়েছে। ঠিক আছে, যাদের 20-র বেশি সঠিক হবে তো ভাববে তোমাদের ভালো প্রিপারেশন আছে, তোমরা এই জিনিসটাকেই চালিয়ে যাও। ঠিক আছে, এবার আমাদের পরের দিন যে নেক্সট টপিক হবে, সম্ভবত এই ভিডিওটা তোমরা পাবে সোমবার, এটা তারপরের দিন আসবে একটা মঙ্গলবার বা বুধবার আসতে পারে। সেই ভিডিওতে আমরা দেখবো দিল্লি সালতানেত, দিল্লি সুলতানেত এর যে পুরো ইম্পর্টেন্ট কোশ্চেন আর রিভিশন, আমরা এই দিল্লি সালতানেতের পুরো রিভিশন দেবো আগামী দিনের ক্লাসে। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী দিন অন্য একটি ইম্পর্টেন্ট ক্লাসে। থ্যাংক ইউ।